আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বাংলাদেশ বিশ্ব পরিচিতি ষষ্ঠ অধ্যায়ে আমরা টাইপ 8 এর কোশ্চেন একটু আলোচনা করব। তো দেখো টাইপ 8 এর 110 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে আইনের প্রাধান্য বলতে বোঝায় কি, আইনের প্রাধান্য বলতে কি কি বোঝায়। তো দেখো এক নম্বরে বলতেছে যে আইন সকলের জন্য সমান, নাকি আইনের অপপ্রয়োগ করা, নাকি যখন যাকে খুশি গ্রেপ্তার করা, নাকি সবকিছু আইন অনুসারে চলা। তো দেখো বলতেছে কি যে আইনের প্রাধান্য বলতে আমরা জানি যে সবকিছু আইন অনুসারে চলা, কি সবকিছু আইন অনুসারে চলা, এটা হচ্ছে আমাদের কি আইনের প্রাধান্য। এরপর আমাদের 111 নম্বর কোশ্চেনে কি বলতেছে, আচ্ছা তো 111 নম্বর কোশ্চেনে বলতেছে যে বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার এবং বিনা বিচারে শাস্তি দেওয়া কোনটির বিপরীত। দেখো বলতেছে বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার এবং বিনা বিচারে শাস্তি দেওয়া কোনটির বিপরীত। তো আমরা জানি যে এটা হচ্ছে কি, দেখো যে এটা হচ্ছে আমাদের আইনের প্রাধান্য, কি আইনের প্রাধান্য। তো পুলিশের শাসনের চিত্র, নাকি আইনের দৃষ্টিতে সাম্য, নাকি সকলের ক্ষমতা প্রদর্শন। তো দেখো এটা কোনোটা না, আমরা জানি কি আইনের প্রাধান্য। এরপরে আমাদের 112 নম্বর কোশ্চেন বলতেছে যে একটা ছক দেওয়া আছে, তো ছকে আমরা দেখি যে দেখো এখানে আমাদের কি যে প্রশ্নবোধক চিহ্ন আছে, বলতেছে কি আইনের প্রাধান্য এবং আইনের দৃষ্টিতে সকলের সাম্য। তো বলতেছে কি যে উপরের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটি বসবে। তো দেখো এখানে আমাদের কত বলতেছে কি শাসন, নাকি সরকারের কাজ, নাকি আইনের অনুশাসন, নাকি সার্বভৌমত্ব। তো আমরা জানি যে দেখো যে উপরে চিহ্নিত এখানে যেহেতু প্রাধান্য বলতেছে এবং আইনের দৃষ্টিতে সকলের সাম্য, তো আমরা জানি যে এটা হচ্ছে কি আইনের অনুশাসন। এরপরে আমাদের 113 নম্বর কোশ্চেনে বলতেছে যে সিগন্যাল পয়েন্টে লাল বাতি জ্বলে উঠলেও একটি গাড়ি দ্রুত বেগে চলে যায়, তারপরে কিন্তু ট্রাফিক পুলিশের গাড়ি ওই গাড়িটি আটকিয়ে দেয় এবং ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে। এই ঘটনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে কি যে ক নম্বর বলতেছে কি পুলিশি শাসনের চিত্র, আইনের দৃষ্টিতে সাম্য, নাকি সকলের ক্ষমতা প্রদর্শন, নাকি আইনের প্রাধান্য। তো দেখো এখানে মূলত ফুটে উঠেছে আমাদের আইনের প্রাধান্য ফুটে উঠেছে, কি ফুটে উঠেছে আইনের প্রাধান্য। তারপরে বলতেছে যে নিচের কোনটি দেখো দ্বীপ রাষ্ট্র নয়। আচ্ছা দ্বীপ রাষ্ট্র নয়, এখানে কি আমরা জানি যে জাপান হচ্ছে আমাদের কি যে আমাদের এশিয়ার একটা দ্বীপরাষ্ট্র। তারপরে ইন্দোনেশিয়া যেটি আমাদের এশিয়ার সবচেয়ে একটা বড় দ্বীপরাষ্ট্র, যেটা হচ্ছে আমাদের কি প্রায় 20,000 দ্বীপের সমন্বয়ে গঠিত। তারপরে মালয়েশিয়াও একটা কি দ্বীপ কান্ট্রি। তো এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মোনাকো। তো মোনাকো হচ্ছে কি একটা স্থল বিশিষ্ট রাষ্ট্র। তো তার জন্য আমরা বলতেছি যে নিচের হচ্ছে কি যে মোনাকো হচ্ছে কি দ্বীপরাষ্ট্র নয়। এরপরে আমাদের 115 নম্বর কোশ্চেন বলতেছে যে ভূখণ্ড বলতে বোঝায়। আচ্ছা ভূখণ্ড বলতে দেখো যে ভূখণ্ড আছে আমাদের রাষ্ট্র গঠনের জন্য দ্বিতীয় অপরিহার্য উপাদান। তো তারপরে আমাদের বলতেছে যে 1 নম্বর বলতেছে কি স্থলভাগ, সমুদ্র সীমা, নাকি আকাশ সীমা। তো জানি ভূখণ্ড বলতে আমাদের তিনটা বোঝায়, কি স্থলভাগ, আকাশ সীমা এবং সমুদ্র সীমা, এবং উভয়কে বোঝায়। এরপরে আমাদের 116 নম্বর কোশ্চেনে বলতেছে যে আইনের অনুশাসন থাকলে কি হয়। যে দেখো যে রাষ্ট্রে আইনের অনুশাসন আছে তখন সেখানে কি হয় যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, নাকি ব্যক্তি স্বাধীনতা বজায় থাকে, নাকি ধনী গরিবের বৈষম্য বাড়ে। তো আমরা জানি কি দেখো যেখানে আইনের অনুশাসন আছে তাহলে কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এটা ঠিক। তারপরে কি ব্যক্তি স্বাধীনতা বজায় থাকবে, তারপরে কি ধনী গরিবের বৈষম্য বাড়বে। তো কেন ধনী গরিবের বৈষম্য বাড়বে, এটা তো আমাদের অপশনে থাকবে না, কি এটা হবে না। তো দেখো যে আইনের অনুশাসন থাকলে অবশ্যই কি ধনী গরিবের কি কোনো প্রকার বৈষম্য থাকবে না, সেখানে একটি কি সুষম বন্টন থাকবে। তার জন্য বলতেছি যে 1 ও 2 আনসার। এরপর আমাদের 117 নম্বর কোশ্চেনে বলতেছে যে সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ কেন। সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ কেন। তো আমরা জানি যে 1 নম্বর বলতেছে কি নাগরিকগণ রাষ্ট্রীয় সুবিধা পায় বলে সকলের অধিকার অক্ষুণ্ণ থাকার জন্য, নাকি নাগরিকের স্বাধীনতা ভোগ করার জন্য। তো আমরা জানি যে সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ যে আমাদের এই তিনটার জন্য। দেখো নাগরিকগণ রাষ্ট্রীয় সুবিধা পায় বলে আমরা কি আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ, তারপরে সকলের অধিকার অক্ষুণ্ণ থাকার জন্য আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ, তারপরে কি নাগরিকগণের সুবিধা ভোগ করার জন্য। তাহলে আমরা বলতেছি কি যে সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ, তিনটাই আনসার। এরপরে আমাদের বলতেছে যে 118 নম্বর কোশ্চেনে যে সুশাসন হলো যে সুশাসন কি। যে রাষ্ট্রীয় 1 নম্বর বলতেছে কি রাষ্ট্রীয় কার্যক্রমের দক্ষতা নিশ্চিত করা, নাকি হচ্ছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, নাকি শাসন বিভাগের আইনসভার নিকট দায়বদ্ধতা। তো আমরা জানি কি দেখো যে সুশাসন বলতে যে রাষ্ট্রীয় কার্যক্রমের দক্ষতা নিশ্চিত করাকেও বোঝায়, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাকেও বোঝায়, তারপরে কি যে শাসন বিভাগের আইনসভার নিকট দায়বদ্ধতাকেও বোঝায়। তার মানে কি যে 1, 2 ও 3 আনসার। এরপর আমাদের 119 নম্বর কোশ্চেনে আলোচনা করব। তো দেখো একটা উদ্দীপক আছে, তো বলতেছে উদ্দীপকটি পড়ে 119 এবং 120 নং প্রশ্নের উত্তর দাও।
তো আমরা উদ্দীপকটি পড়ি। বলতেছে রাজন সাহেব খুবই রক্ষণশীল, তিনি তার পূর্বপুরুষদের জীবন ধারণ ও অন্যান্য কার্যাবলী কঠোরভাবে অনুসরণ করেন। অন্যদিকে হাকিম সাহেব তার জমির কিছু দলিলপত্র দেখার জন্য কি ভূমি অফিসে যান, সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে বিভিন্নভাবে সাহায্য করেন। তো 119 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে যে রাজন সাহেবের কাজে আইনের কোন উৎসটি প্রতিফলিত হয়েছে। তো রাজন সাহেবের কাজে দেখো রাজন সাহেব কি বলতেছে, খুবই রক্ষণশীল, তিনি তার পূর্বপুরুষদের জীবনধারা। আচ্ছা, বলতেছি যে পূর্বের যদি কোনো কারো জীবনধারা অনুসরণ করে সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলে থাকি কি প্রথা, সেটাকে কি বলে থাকি, প্রথা বলে থাকি। তো দেখো সেখানে রাজন সাহেব সেই রাজন সাহেবের কাজে আইনের কোন উৎসটি প্রতিফলিত হয়েছে, তাহলে আমরা বলতেছি কি প্রথা প্রতিফলিত হয়েছে। এরপরে 120 নম্বর কোশ্চেন বলতেছে কি যে কর্মকর্তাটির কাজের মাধ্যমে। আচ্ছা, কর্মকর্তা কোন কর্মকর্তা? তো দেখো যে এখানে কর্মকর্তা বলতে বোঝাইতেছে যে এই যে আমাদের উদ্দীপকে যে সাহেব তার জমির কিছু দলিলপত্র দেখার জন্য ভূমি অফিসে যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে বিভিন্নভাবে সাহায্য করেন। তো ভূমি অফিসে গিয়ে তিনি কি যে সাহায্যটা পেয়েছেন সেই সাহায্যটার কি কথা বলতেছে, এখানে আমাদের বলতেছে যে কর্মকর্তাটির কাজের মাধ্যমে কি হয়, যে একজনের স্বচ্ছতা নিশ্চিত করতে পারে কি, যে একজনের স্বচ্ছতা নিশ্চিত হতে পারে, নাকি 2 নম্বর বলছে কি তথ্যকে মৌলিক অধিকার করা যেতে পারে, নাকি জনগণের গণতন্ত্রে অনুপ্রাণিত করা যেতে পারে। তো দেখো যে এই কার্যক্রমের মাধ্যমে আমরা বলতে পারতেছি যে এখানে তিনটাই সঠিক, আমাদের কি 1, 2 ও 3। এরপরে আমাদের আরেকটা উদ্দীপক দিয়েছে, উদ্দীপক দিয়ে বলতেছে 121 এবং 122 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটা আমরা পড়ি একটু, যে জনাব কাশেম চৌধুরী একটি দেশে বেড়াতে যায়। কি, জনাব কাশেম একটি দেশে বেড়াতে যায় এবং সেখানে গিয়ে দেখে সেই দেশের সকল কার্যক্রম একটি দেশ থেকে পরিচালিত হচ্ছে। কি, সেখানে গিয়ে দেখে সেই দেশের সকল কার্যক্রম একটি দেশ থেকে পরিচালিত হচ্ছে। তো আমরা উদ্দীপকটা দেখে বুঝতে পারতেছি যে এখানে কি সার্বভৌমত্বের অভাব আছে। কি, সার্বভৌমত্ব নয়। তো তারা হচ্ছে কি, যে সার্বভৌমত্ব বলতে বোঝাইতেছে যে তোমার দেশকে তুমি শাসন করবা, তোমার দেশে অন্য কারো দ্বারা শাসন হবে না, শাসিত হবে না। তো বলতেছে 121 নম্বর, যে জনাব কাশেম যে দেশে গমন করেছেন সেই দেশটি কেমন। তো দেখো সেই দেশটা আমরা বলতেছি কি যে স্বাধীন দেশ নয়। তো সেই স্বাধীন দেশ হলে তারা কি অন্যের দ্বারা পরিচালিত হতো না, তারপরে স্বায়ত্তশাসিত না, তারপরে কি কল্যাণমূলকও না। তো আমরা এটা কি যে পরাধীন রাষ্ট্র, যেহেতু তারা অন্যের দ্বারা কি পরিচালিত হয়। এরপরে 122 নম্বর কোশ্চেন বলতেছে, 122 নম্বরে বলতেছে যে উক্ত দেশকে পরিপূর্ণ দেশ হতে হলে কি ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার। আচ্ছা, উক্ত দেশকে পরিপূর্ণ হতে হলে কি ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার। তো দেখো যে উক্ত দেশকে পরিপূর্ণ হতে হলে আমরা জানি যে কি, যে এখানে যেহেতু জনসমষ্টি আছে, দেখো যে রাষ্ট্রে কি ওইখানে জনসমষ্টি আছে, এই প্রাথমিক উপাদানটি কি ওখানে আছে, তাহলে আমরা বলতেছি কি যে ভূখণ্ড, এখানে আমাদের দ্বিতীয় উপাদান। এরপরে আমাদের লাগবে কি চতুর্থ উপাদান কি যে সার্বভৌমত্ব। তো এই সার্বভৌমত্ব ছাড়া একটি রাষ্ট্র পরিপূর্ণতা লাভ করে না। তো এর মাধ্যমে আমরা বলতেছি কি যে 2 ও 3 আনসার খ। তো এর মাধ্যমে আমরা ষষ্ঠ অধ্যায়ে সকল এমসিকিউ টাইপ শেষ করলাম। তো পরবর্তীতে আমাদের কোনো একটা লেকচারে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।